আজীবন নিরলসভাবে মানুষকে সেবা করা মানুষের মনটা অনেক উঁচু দরের হয়। একটা সরল মন মানুষকে আকৃষ্ট করে থাকে ম্যাজিকের মতো। সেই নিষ্পাপ মনের সন্ধান আজ আমরা পাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ ছোট গল্পের মধ্য দিয়ে। নমস্কার বন্ধুরা, রাজেশ এন্টারটেনমেন্টে আজকে আপনার জন্য ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার ছাত্র। গল্পটার জন্য একটা লাইক অনুগ্রহ করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা কেন সাবস্ক্রাইব করছেন না, অনুরোধ রইল সাবস্ক্রাইবটা কয়রা দেন না। চলুন গল্পে যাওয়া যাক। মানুষের প্রতি মানুষের এই যে হিংসা, এই যে উলঙ্গ বর্বরতা আচরিত হচ্ছে সভ্যতার নামে, শত বৎসরের শিক্ষা সংযম এক মুহূর্তে যাতে করে তৃণের মতো উড়ে গেল। উগ্র লোভ, হিংসা ও লালসার এই যে নগ্ন মূর্তি দেখা গেল চোখে, তাতে দমে গেলে চলবে না। মানুষ আছে, এখনও মানবতা আছে। মনুষ্য সমাজ থেকে লজ্জায় মুখ ঢেকে বিদায় নেওয়ার সময় ভগবান এদেরই দিকে ফিরে ক্ষীণ আশ্বাসের বাণী শুনতে পান। শুনতে পেয়ে থমকে দাঁড়ান। আমাদের গণেশদার কথা বলবার যোগ্য বলে এতদিন ভাবতাম না, কিন্তু আজ দেখছি গণেশ দাদার ছবি আমার মনের পটে মস্ত বড় হয়ে ফুটে উঠেছে। এর আর একটা কারণ যে গণেশ দাদা আমার ছাত্র। গণেশ দাদার নাম গনসা মুচি। আমাদের গ্রামের মুচিপাড়ার ছোট খড়ের চালাঘরের 2টি গরু ও 4টি বাছুর এবং স্ত্রীপুত্র নিয়ে উঠানে লাউ মাচা, পুঁই মাচা বানিয়ে, পুনকে নোটে শাক বুনে, মেটে আলু ও ওল তুলে হাটে বিক্রি করে সংসার চালাতো। যখন পাঠশালায় পড়ি তখন হরিশ জ্যাঠামশাইয়ের বাড়ি গণেশ মুচি কৃষাণের কাজ করে। আমরা গণেশ দাদা বলে ডাকতাম। অন্য লোকে বলতো গনসা মুচি। মিশ কালো দোহারা গড়ন, মুখে এক প্রকার শান্ত দিন ভাব, লাজুক নম্বর দৃষ্টি, সর্বদাই যেন অপ্রতিভ, যেন কি একটা মহা অপরাধ করে ফেলেছে সে। হরিশ জ্যাঠামশাই কড়া প্রকৃতির গ্রাম্য জ্ঞাতিদার। গণেশ দাদাকে ডেকে বলতেন, এই গনসা, বাবলাতলার জমিতে দোয়াব দেওয়া হয়েছে? গণেশ অমনি হাত কজলাতে কজলাতে বলতো, আগে না বাবা ঠাকুর, কাল তো মোটে নাগল দিলাম। হারামজাদা, এতদিন ঘুমাচ্ছিলে নাকে তেল দিয়ে? কবে বলেছি চুষতে ওই ভুঁই? জমিতে নাগল না লাগলে কি করব বাবা ঠাকুর? আর সাঁচবাতির মধ্যে দোয়াব দিয়ে দেবানি। না দিলে জুতিয়ে তোমার আজ হাড় খুলিয়ে নেব, মনে থাকে যেন। গণেশ দাদা আমরা যেখানে খেলা করছি সেখানে এসে একগাল হেসে বলতো, বাবা ঠাকুর চটে গিয়েছেন। আমি বলতাম, ও গণেশ দাদা, ইংরেজি জানো? হিঞ্জিরি কোনে থেকে জানবো, মুই কি লেখাপড়া জানি? শিখবে? শিখিয়ে দাও দাদা ঠাকুর, তো শিখি। শেখো। ওভার মানে উপর। কি? ওভার মানে উপর, উড মানে কাঠ, কাউ মানে গরু। গণেশ দাদা মুখস্থ করতে লাগলো। ইউপি পাঠশালায় কুঞ্জ মাস্টারের শেখানো যত বিদ্যা আমার মাথায় ভিড় করে, তাদের উগ্রতায় আমাকে ব্যতিব্যস্ত করেছিল, তার সবগুলো গণেশ দাদার ঘাড়ে না চাপাতে পারলে যেন আমার নিস্তার নেই। সেই থেকে গণেশ দাদার ইংরেজি শিক্ষার ভার আমি স্বহস্তে গ্রহণ করলাম। গোটা ওয়ার্ড বুকখানা গণেশ দাদাকে কণ্ঠস্থ করাবার সে কি দুঃসাধ্য প্রচেষ্টা আমার। মুখে মুখে শেখানো ছাড়া অবশ্যই অন্য কোনো উপায় ছিল না। গণেশ দাদা ভাষাতেই বলি, মা সরস্বতীর ঘরে ছনকাঠি কখনো মারাইনি যে। গণেশ দাদা কিন্তু শিখল অনেক কথা। শ্রুতিস্মৃতির প্রাচীন উপায়ে প্রায় ডজনখানেক ইংরেজি শব্দের ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান হয়ে উঠল। আমিও শিষ্যগর্বে গর্বিত হয়ে উঠলাম রীতিমতো। আমার সে গর্ব মাঝে মাঝে বড় অশোভনভাবে আত্মপ্রকাশ করত, গণেশ দাদার লাজুকতা ও অপ্রতিভ ভাবকে আরও বাড়িয়ে। যেমন একটা উদাহরণ দিই। হরিশ জ্যাঠামশাইয়ের বাড়ি তার বড় ছেলে ফুটুদাকে বিয়ের জন্য কন্যাপক্ষ দেখতে এসেছে। 2-3টি ভদ্রলোক শ্যামনগরের কাছে কোথায়। আমরা ছেলেরা বলাবলি করলাম, শ্যামনগর অর্থাৎ শহরের দিকে যতই বাড়ি হোক বাছাদনদের, আমাদের অচপাড়াগা বলে যে নাক সিটকবেন তা হতে দিচ্ছি নে। দেখিয়ে দেব এ গ্রামের একজন মুচি কিষাণও ইংরেজি কেমন জানে।
সেই ভদ্রলোকের দল যখন হরিশ জ্যাঠামশাইয়ের চণ্ডী মণ্ডপে বসে আছে, তখন আমি গণেশ দাদাকে ডেকে বললাম, এই দেখুন এদের মাইন্দার কেমন ইংরাজি জানে। তাদের মধ্যে একজন কৌতূহলের সুরে বলল, তাই নাকি, দেখি দেখি। আমি অমনি বলি, গণেশ দাদা ওভার মানে কি? গণেশ হাত উপরে তুলে বললে, ওপর, ওয়াটার জল, স্কাই আকাশ ইত্যাদি। এক ডজন শব্দের ক্ষীণ পুঁজি শেষ হতেই আমি থেমে গেলাম। গণেশ দাদার দিকে শহরের চালবাজ লোকেদের সপ্রশংস দৃষ্টি পড়ুক, এই আমার ইচ্ছা। আমার উদ্দেশ্য সফল হলো। শহরে বাবুরা ওর দিকে চেয়ে চেয়ে বললে, বাহ বাহ, এই লোকটা তো বেশ। কি নাম তোমার? বেশ, এদিকে এসো। ওরা চারানা বকশিস করলো তখনই। অর্থকারী বিদ্যা বলে ইংরেজি। সেই থেকে গণেশদার কি উৎসাহ ইংরেজি শেখবার। 7 দিনের মধ্যে আর 1 ডজন শব্দ কণ্ঠস্থ করে ফেললে। আর একদিনের কথা মনে পড়ে। শীতকাল, বাড়িতে রুটি হচ্ছে, দুধ আর গুড় দিয়ে খাবো বলে মনে বড় স্ফূর্তি। এমন সময় পীতাম্বর রায় জ্যাঠামশাইয়ের বাড়ি হইচই শুনে সেদিকে গেলাম। গিয়ে দেখি তার চণ্ডী মণ্ডপের সামনে লোকের লোকারণ্য। পীতাম্বর রায়, হরিশ জ্যাঠামশাই, নবীন চক্রবর্তী প্রভৃতি বিশিষ্ট ভদ্রলোকরা চণ্ডী মণ্ডপে বসে। পীতাম্বর রায় খুব চিৎকার করছেন ও হাত পা নাড়ছেন। উঠানের মাঝখানে গণেশ দাদা মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপার শুনে বুঝলাম পীতাম্বর রায়ের একটি গরু আজ 2 দিন হারিয়ে গিয়েছিল। আজ সেটা গণেশ দাদার বাড়ির পিছনে মুচিপাড়ার বড় আম বাগানের, যার নাম এখানে গলাইদড়ির বাগান, লতা দিয়ে বাঁধা ছিল এবং তার লেজকে দা দিয়ে খানিকটা কেটে নিয়েছে। ঝরঝর করে রক্ত পড়ছে লেজ দিয়ে। এই অপরাধের সন্দেহ গিয়ে পড়েছে গণেশ দাদার উপর। কারণ প্রথমত মুচিরা গরুর চামড়া বিক্রি করে, দ্বিতীয়ত গরু গণেশ দাদার বাড়ির পেছনে বাঁধা ছিল, তৃতীয়ত গণেশ দাদা গরিব। সুতরাং গণেশ দাদাই রাত্রে গরুটি কেটে চামড়া খুলে নেওয়ার উদ্দেশ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল তার বাড়ির পিছনের আমবাগানে। দায়ের কোপও সেই মেরেছে। পীতাম্বর রায়ের ও হরিশ জ্যাঠামশাইয়ের যুক্তির মধ্যে যে ফাঁক ছিল তা কারোর চোখে পড়ল না। গণেশ দাদার বক্তব্য প্রথমত সুসম্বদ্ধ নয়, দ্বিতীয়ত ভয়ে তার বুদ্ধিশুদ্ধি, যার আতিশয্য তার কোনোদিনই নেই, লোপ পেয়েছিল। সুতরাং আত্মপক্ষ সমর্থনে সে পটুত্বের বিশেষ পরিচয় দিল না। উফ, সে কি মারটাই মারলেন পীতাম্বর জ্যাঠামশাই ওকে, পা থেকে চটি জুতো খুলে। কতকাল কেটে গিয়েছে, দীর্ঘ 35-36 বছর, কিন্তু আজও আমি চোখের সামনে গণেশ দাদার যন্ত্রণা ও লজ্জাকাতর মুখ দেখতে পাই। মার বটে একখানা। শুধু শোনা যায় পীতাম্বর রায়ের তর্জন গর্জন এবং চটাং চটাং জুতোর শব্দ গণেশ দাদার পিঠে। পিঠ ফেটে রক্ত পড়তে লাগলো দরদর করে। তখনও পীতাম্বর জ্যাঠামশাই থামবার চেহারা নিল না। নীলু বাড়ুজ্যের ছেলে মণি দাদা, জোয়ান ছোকরা, দৌড়ে গিয়ে পীতাম্বর রায়ের হাত ধরে টেনে এনে নিস্তার করলে। আহা, গণেশ দাদা বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি জানতাম গণেশ দাদা নির্দোষী। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো গণেশ দাদার কান্না দেখে। ইচ্ছে হলো পীতাম্বর জ্যাঠার কান ধরে কেউ এক্ষুনি ঘুরপাক দেয় তো আমার মনের রাগ মেটে। সেসব বাল্যকালের কথা। সারা বাল্যকাল ধরে দেখেছি গণেশ দাদা লোকের ফাইফরমাস খাটতে খাটতে দিনান্তে 1 থালা রাঙা আঁশ চালের ভাত কায় ক্লেশে জোগাড় করেছে, তাতেই তার খুশি। ও গণেশ দাদা, আজ কি খেলে? আমি হয়তো প্রশ্ন করি, তখন গণেশ দাদা আস্তে আস্তে বলবে, যেন কল্পনায় খাদ্যগুলো সে আবার পরম তৃপ্তির সঙ্গে আস্বাদন করছে। খেলাম, তা খেলাম, মন্দ নয়। তোমার বড় বৌদি রেঁধলো অনেকগুলি। খেলাম ধরো আঙুলের পর্বে হিসাব রেখে, হাত শুল্কর রাঙা ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝিঙের ঝোল, তরকারি হিসাবে অদ্ভুত শুধু নয়, বিকট। বাগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর তেঁতুল। তা বেশ খেলাম, কি বলো? বেশ খেয়েছো, আর কি হবে? কোনোদিন জিজ্ঞাসিত না হয়েও একগাল হেসে বলতো, দাদাগুর আজ খুব খেলাম। কি গো গণেশ দাদা? কি বলো দিনি? গণেশ দাদা সকৌতুকে আমার দিকে তাকায়। তা কি জানি, তুমি বলো। আজ তোমার বৌদি বড্ড করলে। উচ্ছের শাক আর দয়াকলা দিয়ে একটা তরকারি আর পান্তা ভাত। খাবারটা লোভনীয় বলে মনে না হলেও মৌখিক তারিফ না করে উপায় নেই গণেশ দাদার কাছে। খাওয়ার তো এই দশা। পরনে ময়লা ছেঁড়া কাপড় কিংবা গামছা ছাড়া তো গণেশ দাদার ছবি মনে করতে পারি নে।
অথচ ব্রাহ্মণপাড়ার অর্ধেক কাজ গণেশকে না হলেই চলবেই না, বেশিরভাগই ব্যাগার। ওরে গনসা, আজ উঠানের কাঠগুলো ঘরে তুলে দিয়ে আসিস তো। ধনসা, গাছের নারকেলগুলো পেরে দিতে হবে ওবেলা। গরুটা পেন্টে গিয়েছে রে, তুই দুপুরবেলা একবার এসে গরুটায় আজ এনে দিবি, বুঝলি? এ গনসা, আমার গাছের দুকাদিক কাঁচকলা হাট থেকে বিক্রি করে দিতে হবে বাবা। শুধু মিষ্টি কথা, ব্যাস এই পর্যন্ত। কখনো গণেশ দাদা মুখ ফুটে একটা পয়সা মজুরি এসব ফাইফরমাস খাটার জন্য চাইতো না, বরং বলতো, ব্রাহ্মণ দেবতা, ওনাদের পা ধোয়া জল খেলি সজ্ঞ, ওনাদের একটু সেবা করব, তার আবার পয়সা। কিন্তু শুধু ব্রাহ্মণের নয়, আমি যে কোনো জাতির সেবা করতে দেখেছি ওকে অম্লান বদনে। জেলেপাড়ার অথর্ব বুড়ি বিন্দের মাকে তার সঞ্চিত তেঁতুল কাঠের গুড়ি কুরুল দিয়ে চেলা করে দিতে দেখেছি। কত ক্রিয়াহীন মধ্যাহ্নে ব্রাহ্মণপাড়ার চণ্ডী মণ্ডপগুলি যখন অলস যুবক ও প্রৌঢ়দের পাশা দাবা ক্রিয়ার বিবিধ ধ্বনিতে, অর্থাৎ দিবানিদ্রভূত ব্যক্তিদের নাসিয়া গর্জনে মুখরিত, তখন গণেশ দাদা কারো তেঁতুল গাছের তেঁতুল পেরে দিচ্ছে, না হয় কারোর কলাইয়ের গাছ বোঝাই গাড়ি চালিয়ে খামারে আনছে। ঘাম ওর সারা দেহ ভিজে, মাথা চুল ধূলিধূসর, পেটে পিঠ লেগেছে, কারণ এখনও খাওয়া হয়নি। কখনো দেখিনি গণেশ দাদা কারোর সঙ্গে ঝগড়া করছে কিংবা চড়া সুরে কথা বলছে। আমার বাল্যকাল কেটে গেল। কলেজ পড়ে দুটো পাস করে গ্রামে ফিরে যেতে পথেই গণেশ দাদার সঙ্গে দেখা বেলতলার মাঠে। গণেশ দাদা গরু চড়াচ্ছে মাঠের মধ্যে একটা গাছতলায় দাঁড়িয়ে। পাশ দিয়ে আমার পথ। গণেশ দাদাকে ডেকে বললাম, ও গণেশ দাদা, চিনতে পারো? তা চিনতে পারবো না, দেখনি দা ঠাকুর, কোলে পিঠে করে মানুষ করলাম, আর চিনতে পারবো না? কত বছর দেখিনি। কোথায় ছিলে একদিন আমাদের ভুলে? মামার বাড়ি গো। তুমি তো বুড়ো হয়ে গিয়েছো দেখছি, মাথায় চুল পেকেছে। হ্যাঁ গণেশ দাদা। ওমা, তোমাদের কোলে করে মানুষ করলাম, তোমারই কত বড় হয়ে গেলে, মুই বুড়ো হব না? বয়স কি কম হলো? ভালো আছো? হ্যাঁ গণেশ দাদা। হ্যাঁ ভালো, তোমরা সব ভালো? গণেশ তাকে এই বয়সে গরু চড়াতে দেখে আশ্চর্যই হলাম, কারণ পল্লীগ্রামে গরু চড়ানো হলো বিষয়কর্মের প্রথম সোপান। সাধারণত বালকেরা এ কাজ করে থাকে, তারপর ক্রমোন্নতির ধাপে ধাপে উঠতে শুরু করে। মোটামুটি সেটা এই রকম: 1 নম্বরে গরু চড়ানো 17 বছর পর্যন্ত, জোন খাটা ওই 16-17 থেকে 30 বছর পর্যন্ত, অপরের কিষানগিরি করা 25-30 থেকে 40 বছর পর্যন্ত, নিজের জমিতে চাষাবাদ করা সে সৌভাগ্য সকলেই ঘটে না। বাড়িতে ধানের গোলা বাঁধা, যেমন অনেকেই ব্যবসা করে কিন্তু ধনী হতে পারে না, তেমনি চাষ অনেকেই করে কিন্তু গোলা বাঁধতে পারে না। এ সৌভাগ্য কচ্ছিৎ ঘটে চাষির ভাগ্যে। কিন্তু এ লিখছি কেন, এ ভাগ্য সকলের হয় না। ব্যবসাদার মাত্রই কি টাটা বিড়লা হয়? তবুও এটার উল্লেখ করতেই হয়। প্রত্যেক চাষির স্বপ্ন, প্রত্যেক রাখালের অলস মাধ্যাহ্নের স্বপ্ন, প্রত্যেক দিনমজুরের বর্ষা দিনে 1 হাঁটু জলকাদায় ধান বপন করতে করতে ক্লান্তি অপনোদনের স্বপ্ন, এটি উল্লেখ না করলে চলবে না। সেটি হলো নিজের মহাজন হয়ে নিজের গোলা থেকে অপরকে ধান কর্জ দেয়া। এই উচ্চতম ষষ্ঠ স্তর প্রাপ্তি বহু পুণ্যের ফলে ঘটে। যাক, কিন্তু গণেশ দাদা এ বয়সে বিষয়কর্মের প্রথম সোপানটিতে কেন? এ প্রশ্ন আমার মনে না উঠে পারল না। পাড়া গাঁয়ে এই বয়সে যারা গরু চড়ায়, বুঝতে হবে তারা ভাগ্যলক্ষ্মী দ্বারা নিতান্তই অবহেলিত, তারা নিতান্তই অভাজন। এ প্রশ্ন গণেশ দাদাকে করলাম না, যদিও মনে কষ্ট পায়। আমার কিন্তু মনে বড় কষ্ট হলো পক্ককেশ গণেশ দাদাকে 5 হাতে তালপাতা ছাতি মাথায় গরু চড়াতে দেখে। গণেশ দাদা বললে, বসো বসো দাদা ঠাকুর, তামুক খাবা? ও শিখিনি, অতটুকু দেখেছি তোমারে, কত বড়টা হয়ে গিয়েছো। হ্যাঁ রে, জিজ্ঞাসা করো দিনই সেই ইঞ্জিরি মনে আছে কিনা দেখি। ও অনেক দিনের কথা, উচ্চ প্রাইমারি পাঠশালায় সেই দিনগুলি কতকাল আগে অতীতে মিলিয়ে গিয়েছে। আজ 15 বছর আগের ব্যাপার। সেই গণেশ দাদাকে ইংরেজি শেখানো, কি কি শিখিয়েছিলাম তাই কি ছাই আমার মনে আছে? গণেশ দাদা কিন্তু হাসি হাসি মুখে জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছে আমার দিকে। বললাম, তুমি বলতে আরম্ভ করো। ওবার মানে উপর। বেশ, তারপর? তুমি জিগাও দাদা, আমি বলি। জল, ওয়াটার। আকাশ, স্কাই। দুধ, মিল্ক। গণেশ দাদার মুখে বিজয়ীর গর্বিত হাসি। তুমি তো ঠকাতে পারলে না দাদা ঠাকুর, এতদিন পরেও ভাবটা এইরকম।
আমি ভাবছি ইংরেজি শিখে তালপাতার ছাতি মাথায় গোচারণরত গণেশ দাদার কী উপকার হবে। গণেশ দাদা বললে, বলো বলো। পিঁপড়ে? ওটা তো শিখাওনি দাদা ঠাকুর, ও তুমি শিখাওনি। যা শিখিলে তাই মুই একটাও ভুলিনি। ওটা মোড়ে শিখিয়ে দাও। পিঁপড়ে ইঞ্জিরি কি? অ্যান্ট। অ্যান্ট? অ্যান্ট 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 অ্যান্ট? জিউলি গাছটার তলায় বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্র্যাজুয়েট আমি আমার পক্ষকেশ গোচরণরত ছাত্রকে ইংরেজি ভাষার পাঠ দিতে দিতে বড্ড দেরি করে ফেলি। বেলা যায় দেখে গণেশই বললে, তুমি এসো দাদা ঠাকুর, মুই গরু কটারে জল দেখিয়ে আনি পাড়ার খালে থেকে। আজ অনেক কথা শেখালোনি। এসব দেশ মুরুক্ষুর দেশ, লেখাপড়ার কথা কেউ বলে না। মোর মতো ইংরেজি কজন জানে? মুই তো সব রাখাল ছোড়ারা গরু চড়াচ্ছে। কই ডেকে শুধাও না, জলে ইঞ্জিরি, ধানের ইঞ্জিরি, সব মুরুক্ষু দাদা ঠাকুর, সব মুরুক্ষু। পোড়ার কালে মাছ পড়ছে আজকাল গণেশ দাদা? ওই হচ্ছে 2-4টে, বান, ফুলুই, তেচকো। চলো না একদিন ধরতে যাই। যাব 2-1 দিন পরে। যে কটা দিন গায়ে থাকবা মোরে শেখাবো কিন্তু। নিশ্চয়ই। এবার তোমাকে 4 ডজন ইংরেজি কথা না শিখিয়ে আর। তোমাদের বাপ মায়ের আশীর্বাদ যা মুই শিখেছি তাতেই মোর সামনে কেউ দাঁড়াতে পারে। ওই তো হিরু ঘোড়ামির ছেলে ওসমান গরু চড়াচ্ছে, ডেকে শুধাও না। গণেশ দাদা দূরে গোচরণরত একটি 13-14 বছরের বালকের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। গ্রামে এসে গণেশ দাদার কথা লোককে জিজ্ঞেস করলাম, ওর অবস্থা এত খারাপ হলো কেন? কারণ শুনলাম ওর ওই 2 ছেলেই মারা গিয়েছে। বুড়ো হয়েছে বলে লোকের বাড়িতে কৃষাণের কাজে কেউ রাখতে চায় না। জমিদারের দেনার দায়ে সামান্য একটু ভিটে সংলগ্ন জমি ছিল, তাও বিক্রি হয়ে গিয়েছে। নিজের লাঙল নেই বলে ভাগে চাষ করবার উপায় নেই। যার লাঙল নেই তাকে বর্গা দেবে কে জমি? সুতরাং এ বয়সে বাধ্য হয়ে ওকে গরু চড়াতে হচ্ছে। গণেশ দাদার বাড়ি গেলাম একদিন। ও বসে বসে কঞ্চি চাঁচ্ছে, ঝুড়ি বুনবে। ঝুড়ি তৈরি করে হাটে বেচলে পয়সা হয়, কিন্তু ও ঝুড়ি বুনছে পরের ব্যাগার। এ আমি জানি। এর একটা মস্ত কারণ, ওকে পরের বাঁশঝাড় থেকে কঞ্চি কেটে আনতে হয়। অপরে তার দাম স্বরূপ নেয় একটা ঝুড়ি, নয়তো একটা গাছ ঘেরা কঞ্চির ঠোঁয়া। গণেশ দাদার ঘরে কঞ্চির ঝোপের বেড়া, চালে খড় নেই। একটা চাল কুমড়ো লতা উঠিয়ে দিয়েছে চালে। চাল কুমড়োর ফুল আর ফল যথেষ্ট হয়েছে। লতাগুলো চাল ছাড়িয়ে এদিক ওদিক ঝুলে পড়ে বাতাসে দুলছে। একটা ধাড়ি ছাগল ঘরের ছেদতলায় পরম তৃপ্তিতে কাঁঠাল পাতা চর্বণ করছে। ওর বউ গৃহকর্ম করছে, বেশ লাগলো আমার। ঘরে পেতল কাঁসার সংস্পর্শ নেই। মাটির কলসি, মাটির হাঁড়ি সরা, মাটির ডাবর, মাটির ভাঁড়ে জল রাখা আছে। ভাত খায় কলার পাতায়, নয়তো চামটার বিলের পদ্ম পাতায়। আমাকে বললে, চাল কুমড়ো একটা নিয়ে যাও দাদা ঠাকুর। ও আমি কি করব? নিয়ে যাও, বেশ শুক্তুনি করো তোমরা। মোরা শুক্তুনি রাঁধতে জানি না। বামুন বাড়িতে কত শুক্তুনি খেয়েছি আগে আগে, পুরস্কার লাগে। কেন, বৌদিদি শুক্তুনি করতে জানে না? অত তেল মশলা কোনে পাবো মোরা? দাদা ঠাকুরের যেমন কথা, ওসব তরকারি কি মোরা খ্যাতি জানি না পারি? ওদের ঘরের দাওয়ায় একজন খুনখুনে বুড়ি ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছে, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম। গণেশ দাদাকে জিজ্ঞেস করাতে ও বললে, আরে এ তো সেই রতনের মা। ওরে চেনো না? রতন ঘর ছেড়ে পালিয়েছে এক বাগদি মাগিকে নিয়ে। ওর মা যায় কোনে, কেউ দেখে না। 2 দিন না খেয়ে ঘরের মধ্যে পড়েছিল, তাই ওরে এনে রেখে দিলাম মোর এখানে। চকির উপর না খেয়ে মরবে পাড়া প্রতিবেশী, চকি কি দেখা যায়? তাই ওরে এনে রেখে দিলাম। যদি মোদের জোটে, তোমারও একবেলা জুটবে। তাও নড়তে পারে না, জ্বরে সর্দি কাশি। একটু হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছিলাম জগানন্দপুরের ডাক্তারের কাছ থেকে। 2 আনা দাম নিল। তা যদি কোনো উপকার হলো দাদা ঠাকুর। তুমি জানো হোমিওপ্যাথি? না, আমি জানি না। আচ্ছা, আমি দেখবো এখন ওবেলা ওষুধের ব্যবস্থা। কি দেবো তোমাদের দাদা ঠাকুর তাই ভাবছি। কিছু দিতে হবে না, তুমি কথা বলো, আমি শুনি। কিন্তু কথা কইতে গণেশ দাদা জানে না। তার সংকীর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, আজ 50-55 বছর ধরে, সে যতই সামান্য হোক, বলতে জানলে তাই নিয়েই চমৎকার কথার জাল রচনা করা যেত। তা আকাশকে বাতাসকে রাঙিয়ে দিতে পারত, শুকনো ডালে ফুল ফোটাতে পারত, চামটার বিলের পদ্ম ফুলের পদ্মগন্ধির রেণু আমার নাকে উড়িয়ে নিয়ে আসতে পারত।
গণেশ দাদা সেসব পারে না, তবু ওর সঙ্গ আমার এত ভালো লাগে, কথার দরকার হয় না। ওর নিরুপকরণ ও অনাড়ম্বর সাহচর্যই আমার মনে একটা মৌন লিরিকের আবেদন বহন করে আনে। সেবার চলে আসবার পর 5-6 বছর হবে গণেশ দাদার সঙ্গে আবার দেখা। গণেশ দাদার মাথার চুল পেকে একেবারে সনের নুড়ি হয়ে গিয়েছে, পিঠের দিকটা বেঁকে একটু কুঁজো হয়ে গিয়েছে সামান্য। শরৎকাল, পুজোর ছুটি, সেবার নদীতে একটু বন্যা আভাস দেখা গিয়েছে। কাশফুল ফুটে আলো করেছে নদীর দুই পার। নদীর ধারের মাঠে গণেশ গরু চড়াচ্ছে, খুঁজতে খুঁজতে বার করলাম। ওর মাথার চুল আর ওর চারিপাশে কাশফুল একই রকম দেখতে। বৃদ্ধ গণেশ দাদা সেই 5-7 বছর আগের মতো তালপাতার ছাতি মাথায় দিয়ে লাঠি হাতে গরু চড়াচ্ছে। কোঁচর থেকে বের করে কি খাচ্ছিল। আমায় দেখে লজ্জিত সুরে বললে, সৌরভীর মা 2টো চালা ভাজা দিলে, বললে গরম গরম একখানা নামিয়ে ফেললাম, তুমি 2টো নিয়ে যাও। তাই নিয়ে এলাম, বেশ লাগে। তা এলে কবে দাদা ঠাকুর? আর দেখো বড্ড বুড়ো হয়ে পড়েছি, তুমি আসছো কিন্তু মুই বুঝতে পারলাম না। বলি কেডা আসে বাবুপানা? চোখি তেমন আর ঠাউর হয় না। চাল ভাজা খাচ্ছ, দাঁত আছে? তা আছে তোমাদের বাপ মায়ের আশীর্বাদে। বলি ও কথা থাক, বিয়ে থা করেছো? না, বিয়ের আর বয়স নেই। কি কথা বলো দাদা ঠাকুর, তোমার কোলে করে মানুষ করলাম, কালকের কাঁচা ছেলে, বয়স ফুরে গেল তোমার। ও কথা বলো না, মা লক্ষ্মীকে দেখে মুই চুপ বুঝবো। বিয়ে করো। কি করছো আজকাল? চাকরি করছি। বেশ বেশ, মোদের শুনেও শু। তা বসো, এই গাছটার ছায়াতে বসো। হ্যাঁ দে, তোমরা টুপি পরো? বেনার ডাঁটার খাসা টুপি বুনি দিতে পারি, পস্কার সাহেব টুপি নেবা? না, আমি সাহেবের টুপি পরি নে। বসো, জিরো, বড্ড রোদ্দুর। কি সুন্দর নীল আকাশ, কাশফুলে ভরা বিস্তীর্ণ মাঠের উপরে হুমড়ি খেয়ে আছে। সাধারণ ধরনের নীল নয়, এ এক অদ্ভুত ময়ূরকণ্ঠী রঙের নীল। ওপার থেকে হু হাওয়া বইছে, গণেশ দাদার মাথার সাদা চুল বাতাসে কাশফুলের মতো উড়ছে। আমার কাছে ছবিটি বেশ লাগে। গণেশ দাদা এইবার চাল ভাজা খাওয়া শেষ করে নদীর পার বেয়ে জলে নেমে দুহাতে আঁচলা করে জল খেয়ে সরস তৃপ্তির সঙ্গে আহ বলে একটা দীর্ঘশ্বাস উচ্চারণ করলো। আমার কাছে এসে বললে, তামুক খাবা? খাই নে। দাঁড়াও সাজি, মোর দা কাটা খরসান তামাক বড্ড তলব, কিছু নেই, শুধু তামাক আর গুরু। বাজারের তামুকে চুন মেশায়। বলি হ্যাঁ দে দাদা ঠাকুর, একটু শুধাই দেখি। কি? আর সেই ইঞ্জিরি মুই মুখস্থ বলবো। ওভার মানে ওপর, ওয়াটার মানে জল, বার্ড মানে পাখি, বালির ইঞ্জিরি স্যান্ড, মাছের ইঞ্জিরি ফ্লাই। উফ! কি মাছের ইঞ্জিরি ফ্লাই না? আরে না। তবে কি অ্যান্ট? না, অ্যান্ড মানে পিঁমড়ে, মাছের ইংরেজি ফিশ, মাছির ইংরেজি ফ্লাই। হ্যাঁ ঠিক ঠিক। বলি হ্যাঁ দে, বয়স হয়েছে, আজকাল অনেক সব কথা ঝক করে মনে পড়ে না, বিয়ের স্মরণ হয়ে যায়। আর তুমি না এলি অত চর্চা হয় না, সব মুরুক্ষু, কার সঙ্গে ইঞ্জিরি বলি বলো দেখি। আর 1 ডজন ইংরেজি শব্দ বসে বসে আমার জ্ঞান পিপাসু শুভ্রকেশ ছাত্রকে শিক্ষা দিলাম। সেই কাশফুল ফোটা চড়ে বসে শরতের অপরাহ্নে আগের শেখা শব্দগুলো একবার ঝালিয়ে নিলে মহা উৎসাহে। তারপর সেই বিদ্যার বোঝা বহন করে সেই বছরের মাঘ মাসে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গণেশ দাদা পরলোক যাত্রা করলে। পর বৎসর পুনরায় দেশে ফিরে গিয়ে আর ওকে দেখতে পাইনি। কি বৈষয়িক উন্নতির দিক থেকে, কি ইংরাজি শিক্ষার দিক থেকে গণেশ দাদা সারা জীবন প্রথম সোপানের দিকেই রয়ে গেল বটে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে এমন কিছু ছিল যার সাহায্যে ও সব সোপান অতিক্রম করে আমাদের অনেককে অতিক্রম করে অনেক উঁচুতে পৌঁছেছিল। তাই আজকালকার দিনে বারবার তার কথা মনে পড়ে।